এখানে এত ক্যামেরা হচ্ছে, একটা ক্যামেরার ভিডিও কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাবে আমি জানি। সেই ক্যামেরার মাধ্যমে বলছি, হ্যাঁ, রাজ্য সরকার আমি মনে করছি দালাল পুঁছে রেখেছে হসপিটালগুলোতে, কারণ দালাল রাস্তা বন্ধ করছে না। হন্য হয়ে আপনাদেরকে কি করতে হয়? বেড পান না আপনারা, 30,000 40,000 টাকা দিলে আবার বেড পেয়ে যান। ভাই ভুল বলছি নাকি? আপনারা শুনলে অবাক হবে, আমি বারবার এ কথা বলি, আজকেও বলছি। এই স্বাস্থ্যসাথী কার্ড একটা হয়েছে না প্রজেক্ট, ওটা লুটে খাওয়ার জায়গা ভাই হয়েছে। প্রাইভেট হসপিটালগুলোতে লুটে খাওয়ার জায়গা। এটা আমি বলছি না, মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছে স্বাস্থ্যসাথী কার্ডের স্ক্যাম হয়েছে, আমরা খোঁজ চালাচ্ছি। তাহলে আমি আমার কথা বলছি না। এখন পর্যন্ত প্রায় 70 লক্ষ মানুষকে নাকি পরিষেবা দিয়েছে। এই তথ্যের কতটা গরমিল আছে আমি জানি না, কিন্তু কত টাকা খরচ হয়েছে একটু আপনাদেরকে জানতে হবে। 10,000 কোটি টাকা। কত টাকা বলুন না? 10,000 কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়ে গিয়েছে আপনার আমার ট্রিটমেন্টের জন্য, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যারা ট্রিটমেন্ট করেছেন তাদের জন্য। কিন্তু আমাদের লড়াইটা কোথায় একটু বুঝতে হবে। কেন আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে? অন্যান্য এত রাজনৈতিক দল আছে, আইএসএফকে আটকাও কেন? আমাদের বক্তব্য হচ্ছে বনগাঁর একটা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খাই। সকালে উঠলে অটো স্ট্যান্ডে গিয়ে অটোটা লাগাই, বনগাঁর ওই মোটটার নাম কি ছিল দেখলাম, অনেক অটো লাগানো আছে, এ করে ভ্যান চালায়, রিক্সা চালায়, মাঠে কাজ করে। এই মানুষকে চিকিৎসা পরিষেবা নিতে কোথায় যেতে হয় এ বলুন? আপনার ব্লক হসপিটালে হয়, আপনাদের জেলাতে হয়, কোথায় যেতে হচ্ছে? একটু হেভি হয়ে গেলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে। কলকাতাতে গিয়েও কিন্তু আপনারা বেড পান না। অ্যাডমিশন করাবার দরকার হলে হন্য হয়ে ঘুরতে হয় আপনাদেরকে। আর পাশে কিছু দালাল ছাড়া আছে এই রাজ্য সরকারের, আমি মনে করি দালালগুলো রাজ্য সরকার পুষে রেখেছে। একটা ক্যামেরার ভিডিও কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাবে আমি জানি। সেই ক্যামেরার মাধ্যমে বলছি, হ্যাঁ, রাজ্য সরকার আমি মনে করছি দালাল পুষে রেখেছে হসপিটালগুলোতে, কারণ দালাল রাস্তা বন্ধ করছে না। হন্য হয়ে আপনাদেরকে কি করতে হয়? বেড পান না আপনারা, 30,000 40,000 টাকা দিলে আবার বেড পেয়ে যান। ভাই ভুল বলছি নাকি? কিন্তু এটা বন্ধ করার আমি ফর্মুলা দিয়েছিলাম। যাক, বন্ধ করার আগে আসছি। প্রথম হচ্ছে, এখানকার একটা ভ্যান চালক যদি কলকাতায় যায়, ওই দিনে তার রোজটা গেল তো। একটা যদি কৃষক যায়, একটা ডেলিভার যদি যায়, সেই দিনকে স্যার টাকাটা ইনকাম বন্ধ হয়ে গেল। কলকাতায় যাচ্ছে গাড়ি ভাড়া, এমনও মানুষ আছে তার গাড়ি ভাড়া দিয়ে যাওয়ারও সামর্থ্য নাই, তাহলে একটা খরচ হচ্ছে। ওখানে গিয়ে গ্রামের মানুষ শহরে গিয়ে, শহরের স্বাভাবিকভাবে ভাই সম্ভব নয় শহরের সাথে পেরে ওঠা। গ্রাম থেকে গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়, তো ওখানে গেল, ওখানে গিয়ে এমার্জেন্সিতে হ্যান ত্যান ঘুরতে ঘুরতে কারো হয়তো অ্যাডমিশনের প্রয়োজন হয়ে গেল। আচ্ছা, এটা বলছি আপনাদের খারাপ লাগছে নাকি? চোর ডাকাতকে আমরা ভালো করেই জানি ভাই, কিন্তু কোন জায়গায় আপনার আমার চুরি হয়ে যাচ্ছে এটা ধরতে হবে। চোর ডাকাতকে আর বলতে লাগবে না নতুন করে, কিন্তু কোন জায়গায় আপনার আমার ক্ষতি হচ্ছে সেটা একটু জানাবার আমি চেষ্টা করছি। তাহলে ওখানে 30-40 হাজার টাকায় বেড দিয়ে তারপরে বেড পাবেন। 10,000 কোটি টাকা আপনাদের স্বাস্থ্য পরিষেবার জন্য রাজ্য সরকার খরচ করেছে। শুনতে খুব ভালো লাগছে। এবার বলুন, আমি একটা প্রস্তাব রেখেছিলাম রাজ্য সরকারের কাছে, প্রতি বছর পশ্চিমবাংলার পিছিয়ে পড়া জেলাগুলোতে একটা করে পিজি হসপিটাল তৈরি করা দরকার, একটা করে এনআরএস হসপিটাল তৈরি করা দরকার, একটা করে আরজিকর হসপিটাল তৈরি করা দরকার, একটা করে এসএসকেএম তৈরি করা দরকার, একটা করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো বড় হসপিটাল তৈরি করা দরকার। এবার বলুন, যদি এই উত্তর 24 পরগনাতে ওই পিজি হসপিটালের মতো বড় হসপিটাল থাকতো, তাহলে আপনারা এখানে না গিয়ে কলকাতায় যেতেন, তাহলে আপনাদের ট্রিটমেন্ট কোথায় হতো? আপনাদের জেলাতেই হতো। মুর্শিদাবাদের মানুষ, বাঁকুড়ার মানুষ, শিলিগুড়ির মানুষ, কুচবিহারের মানুষ, ঝাড়গ্রামের মানুষ কোথায় ভোরবেলা এসে লাইন দিচ্ছে কলকাতায় সরকারি হসপিটালগুলোতে, যাদের আর্থিকভাবে যারা দুর্বল। তাহলে সেই সমস্ত জেলাতে যদি একটা করে পিজি হসপিটালের মতো বড় হসপিটাল থাকতো, তাহলে এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলোকে ভোরে গিয়ে লাইন দিতে হতো না, এখানে কাজ মিটিয়ে গিয়ে তারা একটা রোজ কাজ করে গিয়ে ওখানে পরিষেবাটা পেত। এই লড়াইটা আমাদের। এবার দেখুন, 10,000 কোটি টাকা এরা খরচ করতে প্রস্তুত আছে।
আছে, কিন্তু 10টা পিজি হসপিটাল করতে না, এটা করবে না। আমাদের পাশেই তো নদিয়া জেলায় ওটা কোন এতে হয়েছে, এইমস করতে কত খরচ? সম্ভবত 1000 কোটি টাকার প্রজেক্ট। কল্যাণী এইমস করতে 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তাহলে বলুন, আমি যদি কল্যাণী এইমসেরই উদাহরণ দিই, তাহলে এই 10,000 কোটি টাকাতে কটা এরকম এইমস তৈরি হতো? 10টা এইমস তৈরি হতো। 10টা জেলার মানুষকে কিন্তু স্বাস্থ্য পরিষেবা নিয়ে আর ভাবতে হতো না। কিন্তু এটা না করে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, আপনার ব্লকের হসপিটালটাকে কেন উন্নত মানের করছে না? এর কারণটা কি? এইখানেই তো সমস্যা। এই কারণটা হচ্ছে, যদি ব্লক হসপিটালগুলোতে এক্সরে মেশিন থেকে শুরু করে যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে যদি ঠিকঠাক থাকে, তাহলে আর বেসরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা কেউ নেবে? বড় লোকও নেবে না, গরিবও নেবে না। তাহলে বেসরকারি হসপিটালগুলোতে মাছি মারবে। খোঁজ নিয়ে দেখুন, এলাকার যারা তৃণমূলের ব্লক লেভেলের নেতা আছে, এলাকার যারা তৃণমূলের জেলার নেতারা আছে, খোঁজ নিয়ে দেখুন বেসরকারি হসপিটাল মালিকদের সাথে এদের কত ভালো সম্পর্ক। দেখে নেবেন, এদের সাথে সুমধুর সম্পর্ক। কারণ খোঁজ নিলে দেখা যাবে মাসে মাসে একটা মাসোহারাও হয়তো বেসরকারি হসপিটালের মালিকগুলো দেয়, বাবু তুমি এটা রাখো, আর ব্লক হসপিটালের এক্সরে মেশিনের থাকলে টেকনিশিয়ান দিও না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাকে বিনা অপরাধে 42 দিন জেল কাটিয়েছে। একটা যদি শব্দ ভুল বলি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না ভাই। আর আমি ওই জন্য দায়িত্ব নিয়ে বলছি, আমার দায়িত্ব কাউকে নিতে হবে না, আমি নিজে নিচ্ছি। এমনও হসপিটাল আছে, এক্সরে করতে যাবে, কি বলবে বলুন তো? এক্সরে মেশিন আছে, কিন্তু টেকনিশিয়ান অর্থাৎ যে অপারেটিং করে, সহজ ভাষায় যদি বলি, যে মানুষটাই আপনার এক্সরেটা করিয়ে দেবে। ওটা তো আর MBBS ডক্টর করবে না, সে তার অন্য কাজ। টেকনিশিয়ান, আমরা মেডিকেলে যদি ভাষায় বলি টেকনিশিয়ান। তাহলে খোঁজ নিয়ে দেখবেন টেকনিশিয়ান নাই। ফলে কি বলবে, আছে জেঠিমা, আছে কাকিমা, আছে চাচি মেশিন, কিন্তু চাচি যে এক্সরে করবে সে আজ নাই। কি এই কেমন কথা? বাস্তব কথা এটাই। যদি টেকনিশিয়ান থাকে কি বলবে, মেশিন আছে, টেকনিশিয়ান আছে, প্রিন্ট করবে যে রিপোর্টটা বার হবে, সেই রিপোর্টের কাগজটা নাই। এক্সরে করে একটা প্লেট হয় না, সেই প্লেটও নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এইগুলো কেন করে রেখেছে? যাতে আপনি সরকারি পরিষেবার মুখী না হয়ে বেসরকারিতে চলে যাবেন, টাকা আপনাকে ওখানে দিতে হবে। আমাদের বলার কারণটা হচ্ছে এটাই, একটু বুঝতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। মনে হচ্ছে অনেক কিছু হচ্ছে, অ্যাকচুয়াল হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে, আপনাদের ভাবতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা অনেকে মাইকের আওয়াজ যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনেকে যুক্ত আছেন, থাকাটাই স্বাভাবিক। এটাই হচ্ছে আমাদের দেশের ডেমোক্রেসি, আমাদের দেশের গণতন্ত্র, যে মানুষের স্বাধীন মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। যার ভালো লাগবে সে বিভিন্ন রাজনৈতিক দল করবে, যদি কারো না ভালো লাগে সে দল করবে না, কিন্তু কেউ কাউকে জোর করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, একটু আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে। কাগে কান নিয়ে চলে গিয়েছে, কাগের দিকে তাকালে হবে না। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারটা চোখে পড়ছে, আমাদের পাশের বাড়ির হিন্দুর উপর অত্যাচারটাদের চোখে পড়লো না। আমার আপনার পাশের বাড়ি, আমার আপনার বাড়ির বিয়ে, তিলোত্তমার উপরে যে অত্যাচার হলো, তাই এদের চোখে পড়লো না। মিটিং মিছিল হচ্ছে, মা মিটিং মিছিল হচ্ছে, শুভেন্দু বাবু বলছে, সুকান্ত বাবু বলছে, আপনার এমপি বলছেন, আপনার এমএলএ বলছে তিলোত্তমার বিচার চাই, নওশাদ সিদ্দিকীও বলছে তিলোত্তমার বিচার চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিলোত্তমার বিচার সঠিক হওয়ার দায়িত্ব যাদের হাতে দেওয়া ছিল, অর্থাৎ সিবিআই, সেই সিবিআইকে কিন্তু পরিচালনার দায়িত্ব আবার শুভেন্দু বাবুদের দলের আছে। আর আমরা কি দেখলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ার না দেওয়ার জন্য দুজন বেকসুর জামিন পেয়ে গেল। একটা সন্দীপ ঘোষ আর একটা টালা থানার ওসি, দুজন জামিন পেয়ে গেল। তা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। আমার বলার বক্তব্য এটাই, সারা পৃথিবীর মানুষের উপরে অত্যাচার হলে আপনাকে আমাকে মুখ খুলতে হবে। ধর্ম বর্ণ দেখে অত্যাচারের যাতে মুখ খোলে, তাহলে আমরা মানুষ রূপে কি আর নতুন করে বলবো না আমি। কিন্তু
ওখানে সিবিআই যে ব্যর্থ হয়েছে, সিবিআই যে যথাসময়ে চার্জশিট দিতে পারেনি, এ নিয়ে কিন্তু কথা বলতে দেখলাম না, এ নিয়ে আওয়াজ তুলতে দেখলাম না। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আপনি আমি সকলেই চিৎকার করছি, সকলেই ব্যথিত, সকলেই মর্মাহত। এবং আমরা ছুটে ওই জন্য গিয়েছিলাম। আমার আগে মাস্টার সাহেব বলেছে আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না, আর একটা কারণে ছুটে গিয়েছিলাম আমরা আর একটা কারণে ছুটে গিয়েছিলাম, সেটা বাংলাদেশের একটা শিক্ষা কেন্দ্রের সামনে আমাদের জাতীয় পতাকাকে লাগিয়ে দিয়ে তার উপরে হাঁটছিল না। আমি গিয়ে ওখানে যিনি ডেপুটি হাই কমিশনারের যিনি দায়িত্বশীল ছিলেন, যিনি সর্বোচ্চ কর্তা ছিলেন, তাকে বলে এসেছিলাম 24 ঘন্টা আমরা টাইম দিচ্ছি, যদি ওটা না বন্ধ হয় আমার দেশে আপনার পতাকা উড়ছে, আমরা পুলিশ দিয়ে আপনাকে প্রোটেক্ট করছি, কিন্তু আমরা বুঝিয়ে দেব। ওটাও বলে এসেছিলাম যে পতাকার জন্য, যে পতাকার মান শানের জন্য হাজার হাজার লাখো লাখো আমার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অনুসারীরা, আমার ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের অনুসারীরা, যা ধর্ম বর্ণ নির্বিশেষে বিনয় বাদল থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, আশফাকুল্লাহ থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, লাখো লাখো মানুষ কারো আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যমে যে আমরা পতাকা পেয়েছি, যে সম্মান আমরা পেয়েছি, সেটা বাংলাদেশের জমিনে অপবিত্র, মানে অসম্মান করবে, এটা আমরা মেনে নেব না বলে এসেছিলাম। এ কারণে ছুটে গিয়েছিলাম এখানে হিংসা বন্ধের জন্য, আর আমার দেশের পতাকার সম্মান যাতে কোনো রকমভাবে ভুলণ্ডিত না হয়। কারণ দেখুন, আমরা যখন হাই কমিশনারে ডেপুটি হাই কমিশনারে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম, ওখানে কোন লেভেলের অফিসার ছিল না, শুধু সিপি স্যারের আসতে বাকি ছিল। ডিসি স্যার ছিলেন, তার নিচে এসি স্যার ছিলেন, আবার যারা লোকাল ইন্সপেক্টর অনেক স্যারেরা চলে এসেছিলেন, শুধু হয়তো সিপি স্যার আসতে বাকি ছিল। তাহলে কেন এসেছিল? বাংলাদেশের যেখানে দূতাবাস বা হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনারের যে ভবন আছে, তাদের না কোনো অসুবিধা হয়, তাই জন্য তো নাকি। তাহলে আমরা, আমার দেশের নাগরিকরা, আমার দেশের সরকার বাংলাদেশের অফিসারদেরকে যদি এত প্রোটেক্ট করে, তাহলে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত হবে আমার দেশের পতাকাকে সম্মান করা। এটা বলে এসেছিলাম। দেখ, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ফিরে আসছি। বাজে কথা।